মিথ্যা অভিনয় গল্পের চতুর্থ পার্ট। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এসব কি? মা মরছে এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে। ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল, খালি যখন ওর মা এসে বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে, পোলা ভালো কইয়া। এখন যে তোর জীবনটা নষ্ট করে দিল। ততক্ষণ আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসেই বলতে থাকে, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে ভিতরে এই মার পছন্দে বিয়ে কইরা এখন মা মরতেই ডিভোর্স দিছে। এতক্ষণে বুঝলাম, তাইলে মনে হয় মারে খুশি করার লাইগা বিয়া করছিল। এখন মা মইরা গেছে গা, আর বউ ডিভোর্স দিয়া দিছে। আমি শুধু অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আছি না, কাঁদতে হইব না তোর, আমরাই তোর দেখা রাখমু। আমি শুধু অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি, সবকিছুই তো আমার কারণেই হয়েছে, সব দোষ তো আমার, ওনার তো কোনো দোষই নেই। আমার পরিবার সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সবকিছুতেই তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবেন না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলে এইসব, ফাসলামো বন্ধ করো, ডিভোর্স দিতে বললেই হয়ে গেল। আমি বলি, হ্যাঁ, মোহর আমার সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিছিল, তাই সমস্যা হয় নাই। ও বলে, তবে এখন কি করব? আমি বললাম, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি, বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না, আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? আমি বললাম, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলল, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বললাম, পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলতেছো কেন? আমি অত কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলল, ইসলামী শরীয়তে তো মেয়েদের ডিভোর্স হলে 4 মাস, ফিকের মাসালাতে এটাকে 3 তুহরও বলা হয়। যদি এটা অনেকদিন আগে পড়েছিলাম, যদি ভুল হয়ে থাকে আমাকে বলে দিবেন দয়া করে। ইদ্যত পালন করতে হয়, ওই কয়টা দিন আগে শেষ হোক তারপর বলি। আমি বললাম, আমার সেটা প্রয়োজন নেই, ওইটা প্রেগনেন্সির শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলল, তুমি বললেই হলো, এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে। আমি বললাম, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? সে বলল, বলতে পারলাম কি? আবার তুমি কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি? না মহামনীষী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে। আমি বললাম, এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনছো, আমাকে এত অবিশ্বাস হলো তোমার, নাকি আমাকে বিয়ে করার ইচ্ছাই নেই তোমার? সে বলল, আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না, যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরো উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিকে যাব কোনো কিছুই মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না, আর পালিয়ে গেলে আমার বাবার সব সম্মান ধুলোয় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরও আমি বাধ্য হয়ে ওকে বলি যে হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি। এখন বলো, কবে বিয়ে করবে? সে বলল, সেটা আমি কি বলবো, তুমি ঠিক করো, আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বললাম, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দিব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবে মানে? দেনমোহরের টাকা কি হয়েছে? আমি বললাম, দেনমোহরের টাকা উনি বিয়ের সময় পুরোটা দিয়ে দিয়েছিল, ওটা আব্বুর কাছে আছে, আমি নিতে পারবো না। সে বলল, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আমি বললাম, কি বলছো তুমি এইসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলল, আমি ভাবছিলাম দেনমোহরের 2-3 লাখ টাকা পাবো, ওইগুলো দিয়েই হবে। আমি বললাম, তুমি ইদ্যত পালনের কথা জানো, তবে এটা জানো না, স্ত্রীর নিজের ডিভোর্স দিলে ওইটা খোলা তালাক বলে, এতে স্বামীর টাকা নিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? ও বলল, দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও, আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বললাম, সম্ভব না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন কেন করলে? সে বলল, তোমাকে বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম, এখন তুমি একটা ডিভোর্সি মহিলা, ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবারই মেনে নেবে না। আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব, পরে 2-1 বছর পর বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমি টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না, আমাকে আর কখনো ফোন দিবা না। এটা বলে সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না। আমি যার জন্য সব ছেড়ে চলে আসলাম, আর সে আমাকে এই কথা বলতেছে, কার জন্য আমি এত কিছু করলাম, আমি এখন কোন দিকে যাব?
আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আমার স্বামীর কাছে ফিরে যাই তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কি জবাব দিব ওনার কথাগুলোর? আমার চারিদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমাকে অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই দেখে যেভাবে 8-10টা নববিবাহিত মেয়েরা মাথা ঘুরে পড়ে যাওয়ার আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলতেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে ভাবি, তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। আমার ভাবি বলল, কি বলছো তুমি এইসব? ও তো আমাকে প্রথম থেকেই মেনে নেয়নি, তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাই না, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকার জানায়নি। আমার জন্যই তো এসব হলো। তাই আমি আর কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলি ভাবি বাদ দিন তো এইসব, আর বলবেন না। ভাবিও আর কিছু না বলে চলে যায়। পরের দিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখন ও আমাকে যেই কথাগুলো বলে তা শুনে আমার মনে হয় এখনই আমার পায়ের নিচের মাটি সরে যাক। আমার আর এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।